আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পিনাকিদা আমাদের বেশ অনেকদিন যাবৎ ইউটিউবে আমাদের গল্প শোনায় এবং সেগুলোর মধ্যে অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকে, যেটা আসলে আমাদের জানা প্রয়োজন। স্পেশালি এই প্রজন্ম যেটা, যারা পরবর্তীতে দেশ পরিচালনা করবে, তাদের জন্য তো অবশ্যই দরকারি। তো পিনাকিদাকে অনেকে মনে করেন টেক্সট পড়ে, সেগুলোর মধ্যে ম্যাক্সিমামই থাকে গালাগালি, ও কিছু থাকে অভিযোগ, কিছু থাকে খবর। আমার মনে হয় না কেউ তারা গল্প শোনাইছে। তো এই কারণে আমি ভাবলাম আজকে ওনার একটা গল্প শোনাই আমি। হয়তো বা এই গল্প উনি জানেন এবং আপনারাও শুনুন। মূলত এটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ যখন প্রায় শেষ অবস্থা, তখন আর তো তখন কাদেরিয়া বাহিনী মনে করেন, এদের নাম শুনলেই মিলিটারিরা কাঁপত। কারণ কাদেরিয়া বাহিনী কিন্তু এরা কিন্তু কোনো ওই ইয়ার আন্ডারে ছিল না, সেক্টর আন্ডারে ছিল না। ইভেন তাদেরকে ওই কেউ কোনো অস্ত্রশস্ত্র দেয়নি। তারা যেটা করছে সেটা হইল গিয়া আপনার ওই নদীর ওই পার থেকে ধরেন, মনে করেন টঙ্গীর ওই পার থেকে একেবারে আপনার যমুনার পার পর্যন্ত, ইভেন ময়মনসিংহের এরিয়া, এইসব এরিয়া সহ, হ্যাঁ, টাঙ্গাইল হাবিজাবি সব এরিয়া, পুরো এরিয়া সহ মনে করেন পুরো ত্রাস সৃষ্টি করে ফেলছিল, যেখানে আপনার কোনো মিলিটারি গাড়ি পর্যন্ত ঢুকতে সাহস পেত না। তো ইন্ডিয়ান আর্মি ঠিক করলো যে ওরা প্যারাট্রুপার পাঠাবে, যেন সহজেই ঢাকা আক্রমণ করা যায়। তো কোথায় পাঠাবে তারা ঠিক করলো যে এই কাদেরিয়া বাহিনী যেটা যে অঞ্চলটাতে আছে সেখানে পাঠাবে। তো ঠিক আছে, প্যারাট্রুপাররা মনে করেন তাদের ড্রপ করা হইলো, মানুষজন ইন্ডিয়ান আর্মিরা নামলো, সঙ্গে তাদের অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, গাড়ি টাড়ি সহ অনেক কিছু নামানো হয়েছে, জিপ টিপ হাবিজাবি, আপনার মোটর এগুলো সহ। তো তারা মনে করেন গোছগাছ কইরা যখন নাকি মোটামুটি মিরপুরের এপারে চলে আসছে, মানে তখন হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট আপনার কামানের আন্ডারে মানে কামানের আওতায় চলে আসছে। মানে এখন যদি গোলা মারে সেই গোলা যা ক্যান্টনমেন্টে পড়বে, এরকম একটা অবস্থা আর কি। তো এদিক দিয়ে মনে করেন শফিউল্লাহ প্রায় কাশপুর পর্যন্ত চলে আসছে, সেও ঢাকায় ঢুকবে অবস্থা। তখন একটা সাইকোলজিক্যাল গেম খেলে ইন্ডিয়ান আর্মি, যেটা হলো যে তারা 1-2 দিনের জন্য আপনার গোলাগুলি বন্ধ রাখে এবং আপনার প্লেন থেকে তারা লিফলেট বিলি করে যে ইয়ার জন্য, পাকিস্তান আর্মিদের আত্মসমর্পণ করার জন্য। তো পাকিস্তান আর্মি তো আত্মসমর্পণ করার কোনো ইচ্ছে ছিল না, করবও না। তো এই সময়ে জেনারেল জ্যাকব নামে একজন ইহুদি ছিল ইন্ডিয়ান বাহিনীতে। তো ইহুদি তো বুঝেন তো, এর বুদ্ধি একটু বেশি। তো জ্যাকব আবার পার্সোনালি নিয়াজির সঙ্গে তার খাতির ছিল, যে কারণে মনে করেন জ্যাকব ওই বললো যে আমি নিয়াজির সঙ্গে কথা বলবো, দেখি এবার বুঝতে পারি কিনা। তো সে মোটামুটি মিউজিক ফিক্স করলো। তো বললো যে কেউ আসবে না, এই আমি আসবো আর আমার সঙ্গে একজন আসবে, আর কেউ আসবে না। সঙ্গে কি আসবে এটা বলে নাই, বা ইয়াও তো ভাবছে যে গাড়ির ড্রাইভার আসতে পারে। তো জ্যাকব সে হচ্ছে তখন
সঙ্গে নিয়ে নিলেন কারে? কাদের সিদ্দিকি। তো কাদের সিদ্দিকি আর জ্যাকব গেল ক্যান্টনমেন্টে। তো বলাই ছিল গেটের আটকায় নেই, তারা মোটামুটি ডিরেক্ট তাদেরকে নিয়াজি রুমে নিয়ে যাওয়া হইলো। তো জ্যাকব আর কাদের সিদ্দিকি ঢোকার পরে দেখলো কি যে নিয়াজি তখন মাথা নিচে করে কিছু একটা লিখতেছিল, সামথিং এরকম কিছু। তখন নিয়াজি মাথা তুইলা দেখলো ওনাদের, দেখার পরে ইহুদি যে ইহুদি, মনে করেন এই জ্যাকব আর কাদের সিদ্দিকি যখন আসতে চাইছে তখন কিন্তু অনেকেই মানা করছে যে না যায়েন না, বাইচান্স আপনাদের যদি আটকায় দেয় তাহলে এটা বিপদে এসে হাবি যাবে। একজন জেনারেল, আরেকজন হচ্ছে পুরো একটা বাহিনীর প্রধান, গেরিলা বাহিনীর প্রধান। সো তারপরেও তারা মনে করেন এত কলজা ভরা সাহস বুঝেন না, একটা হলো কলজা ভরা সাহস, একটা হলো মনে করেন মাথা ভরা মগজ, হ্যাঁ, স্পেশাল মগজ। তো জ্যাকব ঢুকাই হাই হ্যালো না দিয়া নিয়াজিরে বললো, নিয়াজি তুমি না বেঙ্গল টাইগারে খোঁজো, এই দেখো আমি সঙ্গে করে বেঙ্গল টাইগারে নিয়ে আসছি। এটা কাকে বলছে? কাদের সিদ্দিকির কথা বলছে। নিয়াজি ধাম করে দাঁড়ায়া বিশাল এক সেলিউট, যেটা মনে করেন সে তো আর্মি পার্সন না কাদের সিদ্দিকি, বাট তখন কাদের সিদ্দিকির যেই রেপুটেশন সেটা বুঝেন যে কী অবস্থা, যে আপনার পাকিস্তান আর্মির একজন মেজর জেনারেল মনে করেন তারে সেলুট দেয়। আচ্ছা, এটা করলো কেন? এটা করলো তো সেই কারণে যেন জ্যাকব আর কাদের সিদ্দিকি এই দুজনের উপরে যদি খাড় খায় নিয়াজি, হ্যাঁ, এবং কথায় না মিলে, তাইলে অ্যাজ এ মিলিটারি এবং আগে থেকে পরিচয় আছে সেই হিসাবে হয়তো জ্যাকবরে ছেড়ে দিবার পারে, কিন্তু কাদের সিদ্দিকিটা কিন্তু ছাড়বে না। এবং সে একটা বিশাল ফিগার, এবং পাকিস্তান আর্মিরে মনে করেন প্রচুর ভুগাইছে এই 9 মাস। 200 এলাকা দিয়া মনে করেন কাদিরিয়া বাহিনীর জন্য মনে করেন ইন্ডিয়ান পাকিস্তানি আর্মিরা মনে করেন চলাফেরাই করতে পারতো না, এতটা ভয় পেত তাদের। আচ্ছা, যাই হোক, তখন ওই জ্যাকব আসলে বুঝাইল কি আরে যে দেখো সারেন্ডার করো, কারণ অলরেডি তোমার ক্যান্টনমেন্টে আমার গোলার আউট, আমি চাইলে তোমার এখন বুমিং করতে পারি, করে তোমার ক্যান্টনমেন্ট আমি উড়াই দিতে পারি। ইভেন মনে করো ঝাঁকে ঝাঁকে তখন গেরিলারা ঢুকতেছে ঢাকা শহরে। তো আমি মিলিটারি পার্সন, আমি তোমার হয়তো হেল্প করব, কিন্তু এই গেরিলারা যদি তোমাদের ধরে তারা কিন্তু তোমাদের ছাড়বে না, তোমাদের পুরা মনে করো কাঁচা চাবায় খায় ফেলবে। সো চিন্তা করে দেখো কোনটা করবে। এই বিষয়টা মনে করেন জ্যাকব ঢুকাই দিল নিয়াজির মাথায়, এবং জ্যাকব মনে করেন তার নিশ্চয়তা দিল যে তোমরা সারেন্ডার করো, তোমাদের প্রত্যেকটা সোলজারের নিরাপদে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার, তোমাদের উপর কোনো রকম জুলুম করা হবে না, কাউকে অ্যারেস্ট করা হবে না, কিচ্ছু হবে না, হ্যাঁ, তোমরা অস্ত্র জমা দাও, দিয়া নিরিবিলি মনে করো চলে যাও। কিন্তু যদি এটা না করো, আর যদি মনে করো গেরিলারা ঢাকা ঘেরাও করে ফেলো, তোমরা কদিন টিকতে পারবে? হয়তো তোমরা এক সপ্তাহে টিকবা, তারপরে কিন্তু তোমরা ঠিকই একসময় হারবা। তখন কিন্তু গেরিলারা তোমাদের একজনকে অস্ত্র রাখবে না। তো যাই হোক, মিটিং শেষ, ওনারা চলে আসছে। চলে আসার পর নিয়াজি চিন্তা ভাবনা করে দেখলো যে না, কথা ঠিক, কারণ এই যে কোনো কুত্তার মাংস খায় না, ইহুদি আর্মিদের মাংস আর্মিদের মারবে না, এটাই স্বাভাবিক। এবং এরা হয়তো এক সময় ব্রিটিশ পিরিয়ডে একসঙ্গে কাজ করছে। সো তখন কি এলো, নিয়াজি আত্মসমর্পণে রাজি হইল একসময়। তো মূল মেটাফরটা হইতেছে পুরোটা একটা সাইকোলজিক্যাল গেম ছিল। আপনার চাইলে কিন্তু মানে বৃষ্টির মতো আপনার বোমা ফেলতে পারতো ক্যান্টনমেন্টে,
সেটা না করে কি করছে, তাদেরকে কিছুটা সময় দিছে, 2 দিন সময় দিছে, হ্যাঁ, যেন তারা বুঝতে পারে, জিনিসটা ভাবতে পারে যে কী হইতে যেতেছে, এবং এটা যে কত বড় মানসিক চাপ, সেই চাপটা যেন তারা, মানুষ মনে করেন আপনি কাউকে যদি মারেন, সে তারা মারতে পারবেন, সে হয়তো 1-1.5 ঘন্টা মার খাওয়া জ্ঞান হয়ে যাবে, কিন্তু যদি মানসিকভাবে তারা কাউরে কোনো কষ্ট দেন, কেউ মানসিকভাবে তারার মধ্যে রাখেন, সে কিন্তু ওই ঘুমের মধ্যেও দেখবেন যে সে ওই কষ্টটা পাইতেছে। তো বর্তমানে দেশের যে অবস্থা, আমি বলি যে একটা সেফ প্যাসেজ যদি আমরা দিই আওয়ামী লীগকে, মানে এই গভর্নমেন্টকে, এবং আমরা যারা আছে টাকা পয়সা বানাইছে, বিদেশে পাঠাইছে, যে ঠিক আছে তোমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করো, তোমাদের কাউরে কিছু বলা হবে না, যারা দেশ ছাড়তে চাও তারা দেশ ছেড়ে চলে যাও, এবং বউ বাচ্চা নিয়ে যা কামাইছো তাই না সুখে শান্তিতে থাকো। তো এতে করে হয়তো বা তারা জানা বেঁচে যাবে, টাকা পয়সা যাতে যা পাঠাইছে তা দিয়া সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবে, স্পেশালি আমরা। এবং নেতা খেতাও আছে যারা বহুত টাকা কামাইছে, যেগুলো মনে করেন এই আরেকজনের বীরের পুটকি খাওয়ার লেগে বয়া থাকতো, সেগুলো এখন কোটিপতি। তো দিন দিন কিন্তু অবস্থা খারাপ হচ্ছে, শ্রীলঙ্কার মতো অবস্থা হইতে কিন্তু খুব বেশি দেরি নেই। সেটা যদি হয়, বাঙালি ক্ষেত্রে যে কী জিনিস সেটা সারা দুনিয়া জানে। তো স্পেশালি এইটা নাকি দ্বারে উদ্দেশ্য করে মনে করেন এই গল্পটা বলা, এবং আপনাদেরও বলা। তো ধন্যবাদ সময় নিয়ে এটা শোনার জন্য। আসসালামু আলাইকুম।